17,000 টাকা একটা রুমের জন্য আমাদের 1 লক্ষ টাকা ডিপোজিট দিতে হয়েছে। শুনে একটু কেমন কেমন লাগছে না? চলো তাহলে তোমাদের সঙ্গে পুরো বিষয়টা ক্লিয়ার করি। যারা জানো না তাদের জন্য অবশ্যই করে ভিডিওটা, যারা জানো মানে বাইরের এইরকম নিয়ম, তো তাদের সাথে নতুন করে শেয়ার করার কিছুই নেই। তবে তারা যারা দেখছো ভিডিওটা অবশ্যই করে একটা করে লাইক আর সুন্দর একটা কমেন্ট করে দিও। বাইরের যারা থাকো তারা অনেকেই কিন্তু জানো যে এটা হচ্ছে মানে তাদের রুলস, যে কোনো জায়গায় কোনো রুম রেন্ট নিতে হলে রুমের 2 থেকে 3 মাসের মানে ভাড়া কিন্তু অগ্রিম দিয়ে তারপরেই কিন্তু তাদের সাথে এগ্রিমেন্ট করতে হয়। তো সেম ব্যাপারটা আমাদের। তো আমাদের রুমের ভাড়া যেহেতু 17,000 টাকা, তো 3 মাসের ভাড়া হচ্ছে 51,000 টাকা। এছাড়া আমাদের রুম যে ঠিক করে দিয়েছে, মানে বাংলা কথায় বলতে গেলে দালাল। বাইরে আসলে তোমরা এরকম অনেক মানুষই পাবে, তাদের কাজই হচ্ছে যারা নতুন আসে তাদেরকে ঘর ঠিক করে দেওয়া এবং তাদের কাছ থেকে 1 মাসের, জানি না সব জায়গায় কেমন নেয়, তো আমাদের এখান থেকে 1 মাসের মানে যে রুম রেন্ট সেটা তাদেরকে পেমেন্ট করতে হয় এবং যে অনার মানে যার ঘর ঠিক করে দেয় তার কাছ থেকে 1 মাসের এরকম করে পেমেন্ট নেয়। তো তাদের একটা বিশাল ইনকাম বলতে গেলে, মানে বসে বসে থেকে শুধু খোঁজ খবর নেওয়া দেওয়া করা। তো যাই হোক, তাকে আমাদেরকে 1 মাসের টাকা পেমেন্ট করতে হয়েছে, মানে 17,000 টাকা, তাহলে হচ্ছে 68,000 টাকা। এছাড়া তাকে আমাদেরকে 26,000 টাকা পেমেন্ট করতে হয়েছে এক্সট্রা। কেন পেমেন্ট করতে হয়েছে সেটা তোমাদেরকে বলবো। আমরা যে সোসাইটিতে থাকি, আমাদের যে অনার, তো সে হয়তো এখানে থাকে না বা বাইরে হয়তো থাকে, তার সঙ্গে আমাদের এখনো পর্যন্ত কথা হয়নি। মানে সেই যার দায়িত্বে আছে তার, মানে যে আমাদের ঘর ঠিক করে দিয়েছে তার দায়িত্বে হয়তো সে এগুলো রেখে গেছে, সে দেখাশোনা করে। তো তার সাথে আমাদের সমস্ত কিছু এগ্রিমেন্ট হয়েছে। তো যাই হোক, এখানে তোমরা ভাবতেই পারো যে এতগুলো টাকা দিয়ে রুম নিয়েছি, তাহলে ওই টাকাগুলো কি হবে? টাকাগুলো কি মানে বাতিল হয়ে যাবে বা তোমাদেরকে আর দেবে না? সেটা একদমই না। যে টাকাটা আমাদেরকে ডিপোজিট দিতে হয়, মানে 3 মাসে যে টাকাটা দিতে হয়েছিল, তো সেই টাকাটা আমরা যখন রুমটা ছেড়ে দেব তখন আমাদেরকে ওটা আবার রিটার্ন করা হবে। আর বাকি যে 26,000 টাকা, সেই টাকাটা তাহলে কি হবে? সেই টাকাটা কোনো কিছুই না। যখন আমাদের মানে পরের মাসের ভাড়াগুলো দিতে হবে, তো তখন মানে সেই 26,000 টাকাটা কেটে দেওয়া হবে সে মান্থলি ভাড়ার সঙ্গে। তো এটাই হচ্ছে বিষয় তোমাদেরকে বলার ছিল। তারপর আমাকে অনেকজনই অনেক কিছু কমেন্ট করেছে। তো একটা দাদা আমাকে কমেন্ট করেছে, দাদা না ভাই আমি জানি না, আগের ভিডিওতে যে সেও নাকি পুনেতে থাকে বা 2 BHK রুম 10,000 টাকায় থাকে। তো এর ছাড়াও একটা দিদি আমাকে কমেন্ট করেছে যে আমাদের রুম ভাড়া দেখে সো কস্টলি। আর একজন আমাকে কমেন্ট করেছে যে যেমন জায়গা তেমন মানে ভাড়া। তো সেই রকম একই কথা, যে যেমন যত গুড় তত মিষ্টি। যখন তাকে কোথাও বেড়াতে গেলে সবাই যখন জিজ্ঞেস করে যে তোমার বাড়ি কোথায়, তখন কিন্তু সরাসরি বলি যে বেথুয়াডহরি। তারপর যখন বলে বেথুয়াডহরি কোথায়, তখন বললি যে বেথুয়াডহরি বিল্লগ্রামে আমাদের বাড়ি। তো বেথুয়াডহরি সাইডে জায়গার দাম যেরকম বিল্লগ্রামের সাইডে জায়গার দাম কিন্তু একই রকম নয়, সেই রকমই হচ্ছে বিষয়টা। তো পুনের মধ্যে তো অনেকেই থাকে, বাট সেখান থেকেও কিন্তু জায়গা বিষয়ে জায়গার একটা মানে বিষয় বলতে জিনিস আছে। তো আমরা থাকি পুনের কেপিতে, এটা মানে একটু উন্নত জায়গাটা কেপি, মানে কোরেগাঁও পার্কে। আর আদার্স সাইডে গেলে পারে কিন্তু 6,000 টাকা থেকে 7,000 টাকার মধ্যে প্রপারলি 1 BHK সুন্দর রুম পাওয়া যায়। বাট আমাদের একটু প্রবলেমের কারণে আমরা সেখানে যাই না। আমরা তোমাদের দাদাভাই যেখানে মানে জব করে, তো সেইখানে আমরা থাকি। ওই রেস্টুরেন্ট থেকে একটুখানি মানে হাঁটা পথে গেলে 2-3 মিনিট লাগে। তোমাদেরকে অন্য একটা ভিডিওতে আমি দেখাবো। এর আগে তোমাদের রেস্টুরেন্টের ভিডিও শেয়ার করেছি, বাট আমি যে সোসাইটিতে থাকি সেখান থেকে কতটা দূর সেটুকু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তেমনভাবে দেখানো হয়নি। তো তোমাদেরকে আমি অন্য একটা ভিডিওতে সেটা দেখিয়ে দেবো। এই হচ্ছে ব্যাপার, আমাদের একটু প্রবলেমের কারণে, মানে আমাদের না আমার একটু প্রবলেমের কারণে একান্তই, সেই জন্য আমরা দূরে ভাড়া মানে নেওয়ার ইচ্ছুক না বলতে, কিন্তু এতদিন যাবত আমি বাড়িতে ছিলাম, তো এই নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। আমি কিন্তু 1 বছর 3 মাস বাড়িতে ছিলাম। তো অনেকে অনেক কিছু বলেছে যে আর কি আসবো না বা হ্যান ত্যান অনেক কিছু, এই নিয়ে আমার ভিডিও বানানো আছে, তোমরা সেটা দেখে নিও, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো সেই রকমই আর কি। তো আমি কিন্তু এখানে রুম পাচ্ছিলাম না বলে অ্যাকচুয়ালি আসছিলাম না। 1 বছর 3 মাস পর আমি রুম পেয়েছি। এর আগেও কিন্তু আমরা এই সেম সোসাইটিতে ছিলাম, আগেরবার ছিলাম আমরা 2nd ফ্লোরে, বাস্ট এইবার আমরা মানে ঘর নিয়েছি 1st ফ্লোরে। তো এত টাকা রেন্ট সত্ত্বেও কিন্তু এখানে রুম পাওয়া যায় না। আমি 1 বছর 3 মাস পর রুম পেলাম ফাইনালি। আর এই যে ফাইনালি 1 বছর 3 মাস পর কিন্তু এখানে আসলাম। আর এই হচ্ছে পুরো ঘটনাটা। তো যাই হোক, এবার আমি তোমাদের সঙ্গে আজকে ব্লগটুকু শেয়ার করি ছোট্ট করে। তো আজকে ভেবেছিলাম যে কোনো রকম কিছু রান্না করব না। জার্নি করে আসার পর থেকে একদিন আমি সেই মাছ মাংস খেয়ে আর ভালো লাগছিল না। তো ওকে আমি বলছিলাম যে স্টাফুড তো ডাল রাইস রান্না করবে, তো সেখান থেকে তুমি ডাল নিয়ে এসো, যেহেতু বাড়ির মতনই রান্না করে আমার খুব ভালো লাগে স্টাফুডের রান্নাগুলো। তো সেখান থেকে নিয়ে এসো, বাড়িতে শুধু একটু আলু সেদ্ধ দেবো আর ডিম ভাজা করবো, তো সেগুলো দিয়ে খেয়ে নেবো। বাট ও বলছিল যে না আমি বাড়িতে তুমি ডাল রান্না করো, তো সেই জন্য ওর জন্য একার জন্য সেই রান্না করতে হবে। তো
তো দুজনের জন্য রান্না করে নিলাম, থাকি তো দুজন মানুষ, অল্প একটু জিনিস রান্না করলে হয়ে যায়। এই জন্য ওই যে আমি ঝিঙে আর ডাটা দিয়ে একটু মুসুরির ডাল করে নিয়েছিলাম, আর সাথে আলু দিয়ে ডাল দিয়ে সেদ্ধ, আর হচ্ছে করেছিলাম ডিম ভাজা। তো এরকম খাবার খেতে তো আমার খুব ভালো লাগে। তোমরা কারা কারা আমার মতন এরকম খাবার খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও। আমরা কিন্তু দুজনেই, আমি আমার বর দুজনেই খুব ভালোবাসি এরকম মানে সিম্পলি খাবার খাওয়ার জন্য। তো মশলাদার খাবার একদমই পছন্দ করি না। যাই হোক, দেখতে পাচ্ছ আমি ডালের মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, এখানে রান্না করছি। কেমন করে রান্না করলাম ফার্স্ট থেকে কিন্তু তোমরা ব্লগটা দেখতে পেয়েছো। যারা যারা জানো না এরকম করে ডাল রান্না করা, সবাই কম বেশি জানো, বাট যারা নতুন জানো না তো তাদেরকে বলছি তোমরা একটু দেখে এরকম করে বাড়িতে ট্রাই করতে পারো। খুব দারুণ লাগে কিন্তু এইরকম সবজি দিয়ে ডাল রান্না করলে। তো যাই হোক, রান্না টান্না কমপ্লিট করার পর এই হচ্ছে আজকের মেনু। তারপর যেহেতু বাড়ি থেকে আমি আম নিয়ে এসেছিলাম, আমাদের গাছের আম, তোমাদের দাদাভাই আম খেতে খুব পছন্দ করে। তো সেখান থেকে দেখলাম যে আম পেকেছিল, খুব বেশি পাকেনি, তোমরা কালার দেখে বুঝতে পারছো, একটু হলুদ হলুদ আছে, বাট ভেতর দিকটা সুন্দর লাল হয়েছে, হালকা একটু টক টক মানে আছে আমের টেস্টটা। তো ওর জন্য একটা আমি আম কেটে রাখছিলাম, যেহেতু আম খেতে খুব পছন্দ করে। আমি কিন্তু আম খেতে একদমই পছন্দ করি না, আমি আম মুখে দিই না সেটা বললেই হয়। তবে এটা থেকে আমি একটু খেয়ে দেখছিলাম যে মিষ্টি নাকি, তোমরা সেটা দেখতেই পাবে। আর তোমরা কে কে আম খেতে পছন্দ করো কমেন্ট করে কিন্তু জানিও। আমের সিজন আম না খেলে কি হয়, বাট আমি কিন্তু কোনো বছর খাই না। আমার মায়ের খুব দুঃখ যে গাছের আম একটা আমও কিন্তু তুই একটু মুখে দিয়ে দেখিস না যে কেমন টেস্ট। তো যাই হোক, আমার মা অবশ্যই ভিডিওটা দেখবে যে মুখে দিয়ে দিলাম আমি, তো এইটুকুই ব্যাস, এর থেকে আর বেশি কিছু কিন্তু আশা করো না। আমার আম খেতে একদমই ভালো লাগে না, মানে কোনো ফল খেতে আমার খুব ভালো লাগে না। আমার ফাস্ট ফুড জাঙ্ক ফুড খেতে খুব ভালো লাগে, আর যা খেয়ে খেয়ে এরকম হাতির মতো চেহারা হয়ে যায়। যাই হোক, এখন কিন্তু একটু কন্ট্রোলে আছি। তো আম কাটার আগে অনেকে আম ধুয়ে নেয়, বাট আমি কাটার পরে ধুই, এই কারণে যে হিমসাগর আমের প্রচুর পরিমাণে কষ থাকে, ধুলে পরে হয়তো সেটা একটু কমে যায়। তো এখানে তোমরা অনেকে অনেক কিছু বলতেও পারো, যে আমি জানি বেশিরভাগ সময় আমার মাকেও দেখি যে আম কাটার আগে ধুয়ে নেয়, বাট আমি কাটার পর ধুয়ে নিই। তো দেখো আমগুলো আমি কেটে বাটিতে কিন্তু তুলে নিচ্ছিলাম, এখানে ফ্রিজে রেখে দেবো, কারণ ঠান্ডা ঠান্ডা আম খেতে খুব দারুণ লাগে। তো পর আসলে ঠান্ডা ঠান্ডা আম দিয়ে সারপ্রাইজ দিয়ে দেবো। তো আজকের এই ভিডিওটা এইটুকু, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিয়ে, পেজটাকে ফলো করে দিই।